ভাই আমি তো নিজেকে omniscient দাবি করি নাই, omniscient হচ্ছে আল্লাহ। তো আল্লাহ তার রেভেলেশনকে এমন ভাবে রিভিল করতে পারতো যে যেই রেভেলেশনটা দেখে কেউ সেটাকে ডিনাই করতে পারবে না, ইনক্লুডিং মি। তার মানে আপনার যেই প্রেজেন্টটা, যে যখন কোনো ব্যক্তি কনভিন্স হচ্ছে না, এইটা দ্বারা যদি তার আর্গুমেন্ট খণ্ডন হয়, সবার আগে আল্লাহ নালিফাই হয়। কারণ আল্লাহ অলরেডি রিভিল করছে এবং সে omniscient, সে কিভাবে জানে যে আমি এইভাবে এই বইটা রিভিল করলে আকবরুল আজিম কনভিন্স হবে। স্টিল আমি তার বইটার হাতে পায়েও কনভিন্স হই নাই, তার মানে আল্লাহ এখানে কমিউনিকেশন করতে পারে না ঠিক মতো। আমাদের সাথে একজন যুক্ত হয়েছেন আকবরুল আজিম। আপনার ধর্মীয় পরিচয়টা আমাদেরকে আবার একটু দেবেন। আপনি কি আসলে সংশয়মুক্ত হয়ে আবারও আস্তিক হয়ে গেছেন নাকি এখনো নাস্তিকতায় আছেন? আমি কোনো রিলিজিয়ন গ্রহণ করি নাই। আমি রিলিজিয়ন সম্পর্কে বলছি না, আপনি কি একজন স্রষ্টার অস্তিত্ব সম্পর্কে আপনার অবস্থানটা কি? আপনি কি স্রষ্টার অস্তিত্বকে আপনি স্বীকার করেন যে স্রষ্টা অবশ্যই আছেন অস্তিত্বে, নাকি আপনি বলেন স্রষ্টার অস্তিত্ব নেই, নাকি আপনি এখানে জাজমেন্ট করতে পারছেন না, একটু এগনোস্টিক পজিশনে আছেন? তো আপনার মনে আছে কিনা, ওনার কিন্তু ওই যে সূরা নিয়ে আসার কথা ছিল আর কি। হ্যাঁ, আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন আমাদের। তাহলে ওটা নিয়ে প্রথমে শুরু করি। আপনার সূরাটা আমরা শুনবো এখন। সূরা নিয়ে আসবেন আমি ধরেন না ওই পূর্ববর্তী যে আলোচনা হয়েছিল আপনার সঙ্গে, আপনি তার মানে আমি যে টপিকে কথা বলতে চাচ্ছি, আপনি তাহলে বলেন যে সেই টপিকটা আপনি ডিফেন্স করবেন না। হ্যাঁ, না আপনি আমাকে কমেন্ট করতেছেন, সেটা কি আপনি করবেন? আমি বলি, শুনুন। আমাদের যে পূর্ববর্তী আলোচনা হয়েছিল, আমাদের দর্শক শ্রোতাদের মনে আছে যে আপনি নাকি একটা সূরা নিয়ে আসবেন, সেহেতু তারা খুব প্রত্যাশা ছিলেন, কিন্তু আপনার খবর পাওয়া যায়নি। আজকে তো সেটা খবর পাওয়া গেছে। আপনি বলতে পারবেন যে আপনার সূরাটা তৈরি হয়েছে কিনা? এবং না মানসুর ভাই, সূরা অলরেডি কমপ্লিটেড। আসলে ওটা অলরেডি তিলাওয়াত হয়েছে অনেক কিছু। আচ্ছা, না ওনাকে জিজ্ঞেস করি, আপনি কি মনে করেন আপনি এমন ভাবে প্রস্তুত আছেন? আমি তো আপনার সাথে কথা বলছি না, আমি তো মানসুর ভাইয়ের সাথে কথা বলছি। হ্যাঁ, এখন আপনাকে আমরা বলছি, আপনি আমাদেরকে বলুন যে আপনার এই সূরাটা কমপ্লিট হয়েছে কিনা, এবং সেই সূরার বিশ্লেষণটা আজকে দিবেন কিনা নাকি অন্য একদিন দিবেন। যদি মনে করেন যে আজকে আমি সূরার বিশ্লেষণও দিব, আমি এই ভার্ডিক্টও নিব, তার আগে আপনি একটা জিনিস বলতে হবে যে, কারণ ওই সূরার যে আয়াতের চ্যালেঞ্জ আছে, সূরা নিসার আয়াতে, সে আয়াতের চ্যালেঞ্জের শেষে লেখা আছে সেটা তোমরা কখনোই পারবা না। এখন আপনি কি এই আয়াতের পারেও আনছেন কিনা, ঈমান আনছেন কিনা? যদি ওই আয়াতের পারে ঈমান আনেন যে তোমরা কখনোই পারবে না, তাহলে আপনার কাছে আমার জাস্টিফিকেশন দেয়া, সূরা দেয়া আসলে পয়েন্টলেস। কারণ আপনি এবং আপনারা প্যানেলে যেই আছেন সেই যদি ভার্ডিক্ট দেন যে ভাই এটা তো হয় নাই, এটা তো হলো না, কারণ আপনার আগেই প্রিসাপোজ করে বসে আছেন যে আমি পারবো না। আপনি আগে বলেন যে ওই আয়াতের পরে আমার ঈমান নাই, তারপরে আমি আপনাকে জাজমেন্টের মানে জাজের জায়গাতে বসে আমি আপনাকে সেই পজিশন, আমি সূরাটাও দেখাবো, শোনাবো এবং জাস্টিফিকেশনও দেব। আপনি যে ইলজিক্যাল একটা প্রশ্ন করেছেন, আপনি উত্তর দিচ্ছেন এখন, ঠিক আছে? আপনার পজিশনটা সম্পূর্ণ আপনি তো ইলজিক্যাল একটা প্রস্তাবনা দিচ্ছেন, আমি সেটাই বলছি এখন, আপনি একটু শুনুন। কোরআন চ্যালেঞ্জ দিয়েছে এবং সেই কোরআনেই আবার বলছে যে মানুষটা পারবে না, তখন চ্যালেঞ্জটা আরো মজবুত হয়ে গেল। আপনারা তখন দেখাবেন না আমরা তো পারবো এবং আমরা দেখিয়ে দেবো এভাবে আমরা একটা সূরা নিয়ে আসছি, তাই না? তখন আপনাদের ডাবল একটা রিওয়ার্ড হচ্ছে এখানে, যে এখানে কিন্তু দুটো চ্যালেঞ্জ আছে, দুটো চ্যালেঞ্জ, একটা না। একটা হচ্ছে যে আপনি যদি পারেন নিয়ে আসেন, আর একটা চ্যালেঞ্জ হচ্ছে আপনি পারবেন না। দুটো চ্যালেঞ্জ, একটা হচ্ছে আপনারা পারবেনই না, একটা হচ্ছে আপনি দেখান আপনি করতে পারেন কিনা। এখন আপনি এই যে ডাবল অনুপ্রেরণা নিয়ে একটা সূরা তৈরি করতে পারেন। এখন একজন মুসলিম সেটা বিশ্বাস করে কিনা এটা কোনো ব্যাপার না, তখন আপনাদের উপরে যে চ্যালেঞ্জটা বর্তাচ্ছে এটা আপনি দেখাবেন, দেখুন আপনারা মুসলিম এরকম করেন, আমরা একটা সূরা তৈরি করেছি এবং আপনাদের কোরআন যে বলেছে আমরা পারবো না, আমরা সেটাকে এখন খণ্ডন করেছি, পুরোপুরিভাবে খণ্ডন করেছি। এটা আপনি করতে পারেন। এখন কথা হলো, আজকে আপনি আজকে এটা যদি করতে চান এখানে করতে পারবেন, আর যদি আপনার প্রস্তুতি থেকে থাকে। আর আমি শেষ করিনি ভাই, আমি শেষ করিনি, শুনুন। আপনি যদি চান সেটা এক্ষুনি সেটা করতে পারেন, দেখাতে পারেন কিভাবে কোরআনের শর্তগুলো মেনে একটা সূরা আপনারা তৈরি করতে পেরেছেন। হ্যাঁ, যে শর্তগুলো আমরা আগেই বলেছি, নতুন ভাবে আবারও বলবো না, যেহেতু আপনাদের অনেক সময় আপনারা নিয়েছেন শর্তগুলো শেখার জন্য, বোঝার জন্য। আমাদের লাইভ স্ট্রিমগুলো তো রেকর্ডেড হয়েই আছে, প্লেলিস্টে গেলে সেটা পেয়ে যাবেন, নিশ্চয়ই সেটা দেখেছেন এবং সেই শর্ত অনুযায়ী আপনারা
সেই সূরা নিয়ে এসেছেন। এখন আপনি বলবেন এখন আমাদেরকে যে আপনি কি প্রস্তুত আছেন কিনা সেটা আপনার সূরা উপস্থাপন করার জন্য, তাহলে আমরা শুনবো। আর যদি না থাকেন কোনো সমস্যা নেই, আপনি আরেকদিন আসতে পারেন এবং ওই সময় এসে বলতে পারেন যে আমি এখন প্রস্তুত আছি, এই সূরাটা আমরা নিয়ে আজকে এখন আলোচনা করব। আর যদি স্রষ্টার অস্তিত্ব সম্পর্কে নিয়ে আলোচনা করতে চান, সূরা না নিয়ে, আপনার ইচ্ছা, আপনাকে আমি অপশন দিচ্ছি কোনটা নিয়ে আপনি মনে করেন কমফোর্টেবল ফিল করেন। যে আপনি একটা কাজ করতে পারেন, আমি আর সব অন্য নাস্তিক যারা আছে তাদেরকে আমি বলি, দেখুন আপনাদের মতাদর্শ যদি আপনারা মনে করেন সঠিক এবং গ্রহণযোগ্য, আমাদেরকে কনভিন্স করুন, দেখি আপনাদের কি কনভিন্সিং আর্গুমেন্ট আছে। আপনার তো মনে হয় এরকম আপনি একজন অভিজ্ঞ একজন নাস্তিক বা এরকম অবস্থানে আছেন, কোনো ধর্ম মানেন না, তাহলে এতদিন তো নিশ্চয়ই শিখেছেন কিভাবে একজন মানুষকে কনভিন্স করা যায় আর্গুমেন্ট দিয়ে, তত্ত্ব, যুক্তি এবং প্রমাণ দিয়ে। আমি অন্য কিছু চাচ্ছি না, আমি চাচ্ছি না আপনার ইমোশনাল কিছু লেকচার এখানে, আমি শুধু চাচ্ছি কোনো যুক্তি, কোনো তত্ত্ব এবং কোনো প্রমাণ, এই তিনটার সমন্বয়ে বা একটা দিলেও এরকম হবে। আপনি আমাদেরকে বলতে পারেন যে এই কারণেই আপনাদের আমি যে মতাদর্শ ফলো করি সেটা আপনি মানবেন, যেটা সঠিক, এবং এটা গ্রহণ করবেন, সেটাই হবে একটা নৈতিক দায়িত্ব। কারণ সত্য যখন সে জেনে যাবে, তাই নৈতিক দায়িত্ব হবে। মানসুর ভাই, এত লম্বা মনোলগের মধ্যে ভাই কোন পয়েন্টে বলবো? আরে ভাই, আপনার যদি এই স্বল্প সময়ের জন্য একটু ধৈর্য না থাকে, তাহলে আপনি অন্য একদিন আসুন, যখন অনেকগুলো পয়েন্ট হয়ে গেছে ভাই। অনেকগুলো পয়েন্ট হলেও একটাই পয়েন্ট, অনেকগুলো পয়েন্ট হলে কিন্তু একটাই পয়েন্ট। আপনি কি প্রস্তুত আছেন কিনা দুটো সাবজেক্টের উপরে আপনাকে সুযোগ দিচ্ছি, আপনার কোনটা আপনি নেবেন, দুটো নিতে পারেন। আপনি লাস্টে গডের অস্তিত্বের, গড যে না এটার ব্যাপারে যে কনভিন্স করতে বলছেন, এটার ব্যাপারে বলি। আপনি আমাকে বলছেন যে আকবর আপনি আমাকে কনভিন্স করেন। দেখেন ভাই, কনভিন্স, আপনি এটাও বলছেন, আপনি যে লাইফটা রিরান করেন বলবেন যে আপনি অবশ্যই অভিজ্ঞ, আপনি জানেন কিভাবে আমরা কনভিন্স হব। ভাই আমি তো নিজেকে ওমনিশিয়েন্ট দাবি করি নাই, ওমনিশিয়েন্ট হচ্ছে আল্লাহ। তো আল্লাহ তার রেভেলেশনকে এমন ভাবে রিভিল করতে পারতো যে যেই রেভেলেশনটা দেখে কেউ সেটাকে ডিনাই করতে পারবে না, ইনক্লুডিং মি। তার মানে আপনার যেই প্রেজেন্টটা, যে যখন কোনো ব্যক্তি কনভিন্স হচ্ছে না, এইটা দ্বারা যদি তার আর্গুমেন্ট খণ্ডন হয়, সবার আগে আল্লাহ নালিফাই হয়। কারণ আল্লাহ অলরেডি রিভিল করছে এবং সে ওমনিশিয়েন্ট, সে কিভাবে জানে যে আমি এইভাবে এই বইটা রিভিল করলে আকবরুল আজিম কনভিন্স হবে। স্টিল আমি তার বইটার হাতে পায়েও কনভিন্স হই নাই, তার মানে আল্লাহ এখানে কমিউনিকেশন করতে পারে না ঠিক মতো। তার মানে আপনার যুক্তি অনুযায়ী আল্লাহ এখানে প্রথমে নালিফাই হয়। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে আমি যদি বলি যে আমার সূরাটা কোরআনের মতো হইছে, এটা তো আমি আমার দাবিকে বলতেছি, এটা তো সেলফ ফুলফিলিং, এটার তো কোনো মানে হইতেছে না। আমার দাবিকে যে এটা কোরআনের মতো হইছে কি হয়নি, এটা একটা থার্ড পারসনকে ভার্ডিক্ট দিতে হবে এবং সেই ব্যক্তিকে বলতে হবে যে আমি কোরআনের যে দাবিটা তোমরা কখনোই পারবে না, সে আয়াতের পরে ইমান আনিনি। যদি সে বলে আমি আয়াতের পরে ইমান আনছি, তারপরে তার সামনে আমি পৃথিবীর যে কোনো আয়াত দিতে পারি, সে আমাকে বলবে যে এটা হয় নাই। আর একজন যদি অমুসলিম হয়, সে হয়তো বা একটা ইয়া পজিশনে, একটা নিউট্রাল পজিশন থেকে সে বলতে পারে। এখন আপনি যদি আমাকে বলেন যে আমি ওই আয়াতের পরে ইমান আনিনি, আপনি একটা কনভিন্সিং সূরা দিতে পারেন যেটা কোরআনের সাথে রিজেম্বল করে, তাহলে আমি আপনার সাথে প্রেজেন্ট করতে পারি। কিন্তু আপনি যদি বলেন যে ভাই আমি ওই আয়াতের পরে ইমান আনছি এবং আপনি রিজেম্বল আপনি আমাকে দেন, তাহলে ভাই তো পয়েন্টলেস। জি ভাই বলেন, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি তাহলে আমার কথা শুনেননি। হ্যাঁ, এই জন্য আমি একটু দুঃখিত হলাম এখানে, যেহেতু বললাম আপনার যে প্রস্তাবনাটা ছিল সম্পূর্ণভাবে একটা ইলজিক্যাল একটা প্রস্তাবনা। এখানে আমি আয়াতে বিশ্বাস করি না বিশ্বাস করি এটা কোনো ব্যাপার না, এটা কোরআনে চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছে। এখন আপনি এই ডাবল চ্যালেঞ্জ থেকে আপনি সেটা মোকাবিলা করতে পারতেন, সেটা আপনি মনে হয় আপনি ভয় পাচ্ছেন কোনোভাবে বা ব্যর্থ হয়ে গেছেন, তো আগেই আমরা জানি। আজকে হয়তো সেটা আপনি প্রমাণ করে দেখাবেন যে না আমরা সূরা নিয়ে আসতে পারছি। এই ধরনের যে সাইড টক, এগুলো হচ্ছে সময় নষ্ট করা। ঠিক আছে, এখন সরাসরি আপনি সূরা নিয়ে আলোচনা করবেন নাকি স্রষ্টা নিয়ে আলোচনা করবেন সেটা আগে বলে দিন, তাহলে আমরা যে কোনো একটা দিকে এগোই। যেহেতু এখানে একজন নিউট্রাল জাজমেন্ট নাই, মানে জাজ নাই, সেহেতু ভাই আমি স্রষ্টার অস্তিত্ব নিয়ে কথা বলবো। ঠিক আছে, অসুবিধা নেই। এটা আমাদের দর্শকরা বুঝে যাবে কেন আপনি একজন নিউট্রাল জাজ চাচ্ছেন। নেক্সট টাইম একজন নিউট্রাল জাজকে নিয়ে আসবেন একই সাথে আপনারা, ঠিক আছে? দুজন একসাথে আসলেই সমাধান হয়ে যাবে। মানসুর ভাই আমার একটা কোশ্চেন আপনার প্রতি, মানে এই বিষয়ে কি কোনো নিউট্রাল জাজ হতে পারে? আমি আমাদের এই ভাইকে জিজ্ঞেস করছিলাম যে নিউট্রাল জাজ, নিউট্রাল জাজ কি সবসময় দরকার হয়? অবশ্যই ভাই, একজন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে আগে থেকে গিলটি অথবা নট গিলটি প্রিসাপোজ করে এবং সেটাকে যদি ট্রু মনে করে, তাহলে তো অবশ্যই তার জাজমেন্টের মধ্যে সেটা এফেক্ট করবে, তাই না? কারণ অবশ্যই সারোয়ার ভাই, আপনি পৃথিবীতে
কোনো একটা বিচার দেখাতে পারবেন না যে বিচারের মধ্যে জাজ নিজেই তার সন্তান যেখানে খুনের ইলজামে পড়ছে, ইলজাম বলতে আমি কি বলবো, তাকে আসামি করা হয়েছে, সেই জাজকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় যেহেতু তোমার ছেলে নিজেই হচ্ছে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে। আমার কাছে এক্সাম্পল আছে। আমি ভাই আপনার ওই যে হযরত ওমর কিংবা ওগুলা আমি না 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 ভাই, এটা আপনাদের না, ওটা হয়তো ভাই আমার এক্সাম্পলটা আগে শুনেন। আপনি তো প্রিসাপোজ, আপনি তো ধরেই নিচ্ছেন যে আমি কি বলবো, মানে এটা হইলো। ভাই আমি একটু জিজ্ঞেস করি যে স্যার আমার এক্সাম্পলটা একটু শুনে নেন স্যার ভাই, তাহলে আপনার সুবিধা হবে। পৃথিবীতে তো এরকম এক্সাম্পল আছে, কারণ হচ্ছে পৃথিবীতে এমন এমন কিছু বিষয় আছে যেগুলোতে আসলে নিউট্রাল জাজ হওয়া পসিবল না। যেমন বাংলাদেশে যদি আপনার ধরেন যুদ্ধাপরাধী রাজাকার, মানে যেটা ট্রাইব্যুনালে বিচার হয়েছে, এটা যদি কেউ বিচারের জাজ হয়, ঠিক আছে, সে কি রাজাকার হবে নাকি সে কি মুক্তিযোদ্ধা হবে, নাকি মুক্তিযোদ্ধার পক্ষের হবে নাকি রাজাকারদের পক্ষের হবে, মানে এরকম ইয়ে কিন্তু থাকতে পারে। তো এখন যদি কোনো মুক্তিযোদ্ধাকে যদি ওই ট্রাইব্যুনালের জাজ করা হয়, তাহলে কি এটা ইনজাস্টিস হবে বলে কি কেউ মনে করে বা করছিল? এরকম কিছু এরকম তো হয়েছে। ওই জাজকে অ্যাটলিস্ট মুখে তাক বলতে হবে যে তুমি যে গিলটি, এটা আমি আগে থেকে প্রিসাপোজ করি না। ধরেন এই আমি যে অ্যালিগেশনটা দিলাম, থামেন আমি বলি, আমি আপনার ডিফারেন্সটা দেখাচ্ছি একটু। যে যেমন ধরেন যে সাপোজ ওই ট্রাইব্যুনালে ধরেন হলো শেখ হাসিনার হলো সে এখন যে ধরেন যে যুদ্ধাপরাধ কিংবা শেখ হাসিনার বিচার যেটাই বলেন, সেখানে যে অপোজিশন মানে কনভিক্টেড আসামি যারা আছে, ধরেন তাদের উকিল যদি বলে যে জাজ সাহেব আমি আশঙ্কা করতেছি যে আপনি আগে থেকেই শেখ হাসিনা হোক কিংবা আদার্স যত যুদ্ধাপরাধী আছে তাদেরকে আপনি গিল্ট হিসাবে আপনি প্রিসাপোজ করতেছেন, আপনি জাস্ট মুখে একবার কনফার্মেশন করেন না, বলছে না, হাজারবার বলছে। কি বলেন? আপনি কি আমাকে এই জিনিসটা দেখাতে পারবেন সে আগে থেকেই বলছে? আমি একটা সমাধান দিচ্ছি এখানে, দেখুন দাঁড়ান, একটা সমাধান দিচ্ছি। আপনি যেহেতু একজন নিউট্রাল জাজের কথা বলছেন, আমি আপনাকে সেই সুযোগ দিচ্ছি, একজন নিউট্রাল জাজকে নিয়ে আসবেন, ঠিক আছে? আপনার এমন এই বিশ্বের মধ্যে এরকম কোন নিউট্রাল জাজ আপনি নিয়ে আসতে পারবেন, নিয়ে আসুন, কোনো সমস্যা নেই। একটু দাঁড়ান, এরকম কোন নিউট্রাল জাজ এই পৃথিবীর মধ্যে যদি থেকে আপনি আমাকে এখন বলতে পারেন এবং তাকে নিয়ে আসবেন, কোনো সমস্যা নেই। কাউকে এরকম জানেন আপনি? এক্স্যাক্টলি মাই পয়েন্ট, এরকম নিউট্রাল জাজ। আরে ভাই, আপনি কি একজন নিউট্রাল মানুষ পাবেন না এই বিশ্বের মধ্যে, পৃথিবীর মধ্যে? আমি আশা করি আমি পাবো। ঠিক আছে, তাকে নিয়ে আসবেন, ঠিক আছে? যখন নিয়ে আসবেন তখনই আমরা, শুনুন আমি শেষ করি, যখনই আপনি তাকে নিয়ে আসতে পারবেন তখনই আমরা আপনার সঙ্গে এই বিষয়ে আলোচনা করবো, ঠিক আছে? কারণ আপনার সঙ্গে আমার মনে হয় না এই নিউট্রাল জাজ ছাড়া আলোচনা করা যাবে, কারণ আপনি একটা কন্ডিশন দাঁড় করিয়েছেন, ঠিক আছে? তাহলে আপনার উপরে এটা এখন বর্তাবে যে আপনার উপরে দায়িত্ব হচ্ছে, এটা আপনার নৈতিক দায়িত্ব আপনার উপরে যে আপনি একটা নিউট্রাল জাজটা নিয়ে আসবেন। যতক্ষণ পর্যন্ত এ নিয়ে আপনি কোন কথা বলার কোনো স্কোপ আমি দেখি না। দর্শকদের উদ্দেশ্যে একটা জিনিস পরিষ্কার হওয়া উচিত, যারা দেখছেন তারা ছাড়াও আমি এই জিনিসটা মনে করছি যে ধরুন যে আমি এখন বললাম যে আমি দুজন ব্যক্তি আছি, মুফতি সাহেব আর আমি আছি। মুফতি সাহেব আমাকে বললেন যে 2 আর 2 এ 5 হয়, যোগের যে নিয়ম সে অনুসারে, নর্মাল নিয়ম অনুসারে 2 আর 2 এ 5 হয়। আমি বললাম যে মুফতি সাহেব এটা তো 2 এ 5 হয় না, এটা তো 2 এ 4 হয় যোগের নিয়ম অনুসারে। তখন মুফতি সাহেব বললেন আমাকে বুঝিয়ে দেন তাহলে কি করে হয়। তখন আমি বললাম যে যোগের নিয়ম অনুসারে যে একটার পর একটা যোগ করলে যে নাম্বারিং এর যে সিস্টেম আছে, তো নেক্সটটা যায়, এক যোগ করলে পরের ধাপে যায়, এইভাবে ওঠে। এইভাবে যদি আপনি 2 মানে দুটো ধাপ, তাহলে 2 এর সঙ্গে যদি দুটো ধাপ যান আপনি, তাহলে 2 এর পরে 3 হয়, তারপরে 4 হবে। হ্যাঁ, এইভাবে বুঝিয়ে দেওয়ার পরে মুফতি সাহেব বুঝলেন যে ঠিক আছে, একদম আপনার অঙ্ক যে আপনি যে নিয়ম ঘোষণা করেছিলেন সেই নিয়ম অনুসারে একদম 2 এ 4 হয়, একটা মেনে নিলাম আমি। এখানে কিন্তু মুফতি সাহেব নিজে স্বীকার করলেন যে এই রুলে ভুল হয়েছে, বুঝলেন? আর আমি দেখালাম যে মুফতি সাহেব আপনি যে হিসাবটা করেছেন সেই হিসাবের নিয়ম অনুসারে এই জায়গায় ভুল। আর 2 স্টেপ, 2 এর পরে 2 স্টেপ যার দরকার ছিল আপনি 2 এর পরে 3টে স্টেপ চলে গেছেন, যে পাস করে ফেলেছেন। আমি যদি এরকম একটা নির্দিষ্ট নিয়ম থাকে যোগ বিয়োগের, দুজনই দেখতে পাচ্ছি, তারপরে আমি হিসাব করে বুঝিয়ে দিচ্ছি যে এইখানে 2 এর জায়গায় আপনি 3 চলে যাচ্ছেন, 3 ধাপ চলে যাচ্ছেন 2 এর পরে, তখন কিন্তু মুফতি সাহেব যদি সৎ হন তাহলে ওটি মেনে নেবেন, বুঝতে পেরেছেন? তখন এখানে তৃতীয় ব্যক্তিকে বললে ডাকলেও সে বলে দেবে যে হ্যাঁ এখানে নিয়মটা এটাই ছিল, এখানে 2 ধাপ যেতে হবে, আপনি 3 ধাপ চলে গেছেন।
এখানের জন্য তৃতীয় জাজের দরকার হয় না। এগুলো হচ্ছে কি কমন আন্ডারস্ট্যান্ডিং, যে আপনি যখন একটা মানুষের সততা থাকে, সততা যখন থাকে, একটা মানুষের সততা যখন থাকে, তখন যদি আপনাকে একটা নিয়ম অনুসারে ভুল ধরে দেওয়া যায়, তাহলে সে ভুল ধরেই দেবে। আপনাকে যদি দেখায় যে আপনি এই হলো গ্রামারের রুল, এই নিয়মে আপনি ভুল করেছেন, তখন আপনি যদি জাস্টিফাই না করতে পারেন, তাহলে আপনি জাস্টিফিকেশন অন্য একটা নিয়ে আসবেন, তারপরে আপনাকে দেখানো হবে যে অন্য জাস্টিফিকেশন রুল অনুসারে এটা ঠিক হয়নি। এইভাবে কিন্তু হতে পারে, বাকি লোকে যারা দেখছে তারা বুঝে যাবে যে কোথায় ভুলটা হচ্ছে, আপনি ডিফেন্স করতে পারেন। না হলে আপনি ধরুন যে আরেকজনকে যদি অসৎ হন, তাহলে কি হবে? আপনি যতই জাজ নিয়ে আসুন, হাজার হাজার, তাহলে কোনো জাজই আপনার কোনো জাজমেন্টে আপনি মানবেন না। আপনি বলুন যে ওই জাজ ও তলে তলে এই আছে, ও আরবি পড়েছে, ওখান থেকে বায়াস্ট, এই বায়াস্ট, কোনো জাজেই কিন্তু আপনি সন্তুষ্ট হবেন না। আর যদি আপনি সৎ হন, তাহলে দুজন ব্যক্তি নিজের মধ্যে আপোষ করার জন্য যথেষ্ট, সততা যদি থাকে। আচ্ছা, প্রথমত কথা হলো যে উনি একটা মানে জজকে আনতে চাইতেছেন, হ্যাঁ। ওনার কাছে আমার প্রশ্ন, সেই জজ যদি ভুল করে তাহলে সেই জজ আবার কে হচ্ছে এই জজের ভুলটা নির্ধারণ করবে? আবার হচ্ছে সেই জজ যদি ভুল করে তো তার ভুলটা আবার কে নির্ধারণ করবে? এরকম একটা চলমান আপনার উপর প্রশ্ন থেকে যায়। আর আমরা আজ পর্যন্ত যতগুলো ডিবেট দেখছি এই টপিকে না, এই স্রষ্টা অস্তিত্ব বলেন, অন্যান্য টপিক গুলোতে আমরা অনলাইনে প্রচুর ডিবেট দেখি, হ্যাঁ, যেগুলো ডিবেটের ভিতরে কোথাও কোনো জজ থাকে না, ঠিক না? আমরা কিন্তু সেখানে কোনো জজ নির্ধারণ করি না, সেখানে আমরা দুইটা পক্ষ হচ্ছে ডিসকাশন করি, আমাদের কাছে যে তথ্যগুলো আছে, যুক্তিগুলো আছে, প্রমাণ যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা উপস্থাপন করি। আপনি কি এরকম কোনো বিতর্ক দেখাতে পারবেন অনলাইনে এই স্রষ্টার এক্সিস্টেন্স নিয়ে ডিবেট হয়েছে, সেখানে কোনো একটা জজ নির্ধারণ করে দিছে যে হ্যাঁ এখান থেকে প্রমাণিত হয়ে গেল যে স্রষ্টা নাই, সুতরাং পুরো পৃথিবীর মানুষ এখন মেনে নাও যে হচ্ছে স্রষ্টা নাই, প্রমাণিত হয়ে গেছে? এরকম কিন্তু আমরা আজ পর্যন্ত কোনো ডিবেট দেখি নাই, কিংবা তার পক্ষেও এরকম কোনো জজ রায় দিয়ে দেয়নি। আচ্ছা, প্রথমে আপনি এই প্রশ্নটা করতেই পারতেন না মুফতি সাহেব, কারণ আমি বলছিলাম যে মনসুর ভাইয়ের সাথে এগ্রি করেই আমি একটা কথা বলি। এইটার মানে ছিল এটা যে আমরা যখন কোনো একটা সালিশ ডাকি, কোনো একটা আদালতের কাছে যাই, কোনো একটা কিছু নিয়ে ডিসপিউট হয়, আমরা ধরে নেই যে এই আদালত যে রায়টা দিবে আমরা সেটা মেনে নিব, আমার ইচ্ছার পক্ষে যাক অথবা বিপক্ষে যাক। তো আমি যখন বলতেছি যে একজন নিরপেক্ষ জাজ লাগবে, মনসুর ভাই যখন আমাকে বার্ডেনটা দিল, ভাই আপনি একজন নিরপেক্ষ জাজকে আনেন, আমি এগ্রি করে বলতেছিলাম যে আমি যাকে আনবো আপনি কি তাকে একসেপ্ট করবেন কিনা, কারণ সে যদি একসেপ্ট না করে তখন সেম প্রবলেমটা হবে আমি যে প্রবলেমটা দেখাইতেছি, এটাই আমি বলতে চাইছিলাম। মূল আলোচনায় চলে আসি, যে বিষয়টা নিয়ে আপনি এখনো পরিষ্কার নন আমার সাথে, যে আমি আপনার জাজকে এখানে অ্যাকসেপ্ট করবো কিনা। আপনি কাকে নিয়ে আসবেন শুধু আমাকে বলবেন, আমি বলে দেবো অ্যাকসেপ্ট করে কিনা, ঠিক আছে? আমার কোনো রিজনিং দেখানোর প্রয়োজন হবে না, আমার অ্যাকসেপ্ট না করার কোনো কারণ নাই। আপনি যদি একজন জাজকে নিয়ে আসবেন, নিশ্চয়ই যিনি এই বিষয়ে জানেন তাকে নিয়ে আসবেন, সেটাই আমাদের প্রত্যাশা। আপনি এমন কিছু কাউকে নিয়ে আসবেন না যে এই বিষয়ে আসলে জানেন না, হ্যাঁ, ঠিক আছে? এরকম তো এটা ফেয়ার প্রপোজিশন, ঠিক কিনা? স্রষ্টার অস্তিত্ব নিয়ে আপনি আমাদেরকে কিছু যুক্তিতত্ত্ব প্রমাণ দেখান, যেগুলোর ভিত্তিতে আমরা সন্তুষ্ট হয়ে বলবো হ্যাঁ না আপনার সপক্ষে, আপনার পজিশনের সপক্ষে খুব স্ট্রং কিছু এভিডেন্স আছে বা যুক্তি আছে বা প্রমাণ আছে, যেগুলো মানুষের গ্রহণ করা উচিত, আমাদের গ্রহণ করা উচিত হবে। কারণ এগুলো একজন সুস্থ সবল এবং মস্তিষ্কে সবল, যে একজন ইন্টেলেকচুয়াল পারসন ক্রিটিক্যাল থিঙ্কিং করে, তার গ্রহণ করা অবশ্যই সেটা উচিত হবে। আমার আসলে শুরু করার তেমন কিছু নাই, আমার ওয়ার্ল্ড ভিউকে আমি রেশনালাইজ করি আমার হচ্ছে নট গড ওয়ার্ল্ড ভিউ দিয়ে। তো আপনি আপনার ওয়ার্ল্ড ভিউকে কি দিয়ে রেশনালাইজ করেন, গড ওয়ার্ল্ড ভিউ আর নট গড ওয়ার্ল্ড ভিউ? আমার তো ভাই মানে ধরেন আপনি যদি ডিসজাংটিভ সিলোজিজম দেখেন, সেখানে হচ্ছে বলতেছে লজিক্যাল ইনফারেন্স রুল অনুযায়ী যে আইদার পি ট্রু অর কিউ। তো আপনি যদি একটাকে ফলসিফাই করেন তো আরেকটা অটোমেটিক্যালি ট্রু হয়। তো আমার ওয়ার্ল্ড ভিউর পক্ষে জাস্টিফিকেশন হচ্ছে যে আমি যদি আমার অপোজিশনের যে আছে তার ওয়ার্ল্ড ভিউকে যদি আমি রং প্রমাণ করতে পারি, তাহলে আমারটা অটোমেটিক্যালি ট্রু হয়ে যায়। যেমন ধরেন সূর্য এবং মানে দিন এবং রাত্রের ক্ষেত্রে একটা এটা বোঝানো যায়। ধরেন আমি যদি বলি এখন দিন না, তাহলে যে এখন যে রাত, এটা অটোমেটিক্যালি ট্রু হয়ে যায়। তো ঠিক একইভাবে আমি যদি দেখাই যে আমার ওয়ার্ল্ড ভিউ হচ্ছে নট গড ওয়ার্ল্ড ভিউ আর মনসুর ভাই ওয়ার্ল্ড ভিউ হচ্ছে গড ওয়ার্ল্ড ভিউ, তাহলে আমি যদি দেখাতে পারি যে মনসুর ভাইয়ের ওয়ার্ল্ড ভিউ এর গড এক্সিস্ট করে না, তাহলে আমার পজিশন অটোমেটিক্যালি ট্রু হয়ে যায়, নট গড ওয়ার্ল্ড ভিউ। আপনার শেষ হয়েছে? জি ভাই। এখন আমরা আপনার এই বক্তব্য থেকে কি আমরা কোনো কনভিনসিং কোনো আর্গুমেন্ট পেলাম কিনা এটা নিয়ে আমরা যদি আমাদের প্যানেলকে জিজ্ঞেস করি, সবাই বলবেন যে আপনি কোনো কনভিনসিং কোনো, ঠিক আছে? আমি শুধু জাস্ট একটু
এখানে একটু বিশ্লেষণ করছি আমরা কি শুনলাম এতক্ষণ। এই যে 30 সেকেন্ডস এর মতো আপনি কি যে বললেন, এখান থেকে কি আমি কোনো আমরা যারা প্যানেলে আছি বা আমাদের দর্শক শ্রোতা যারা দেখছেন, তারা কি এমন কোনো কনভিনসিং কোনো যুক্তি তত্ত্ব প্রমাণ পেয়েছেন কিনা? আপনার কমেন্টে যারা আছেন তারা লিখতে পারেন, নাস্তিক আস্তিক সবাই, যে আপনারা এখন কি শুনেছেন কিনা এরকম কোনো কনভিনসিং আর্গুমেন্ট বা তত্ত্ব কোনো প্রমাণ পেয়েছেন কিনা আমাদের আকবরুল আলমের কাছ থেকে, যে তত্ত্ব যুক্তি প্রমাণ পেয়ে আপনারা আসলেই চিন্তা করছেন আসলে তো এই ধরনের পজিশনটা আমাদের হওয়া উচিত ছিল, আমরা সেটাকে গ্রহণ করা উচিত ছিল, এরকম কি পেয়েছেন কিনা আপনারা কমেন্টসে বলতে পারেন। এবং আমাদের প্যানেলে যারা আছে, আমি যদি শুধু আপনাকে এক এক করে যদি বলি যে এরকম কোনো কনভিনসিং আপনাদের কাছে মনে হয়, কনভিনসিং না ভাই, শুধু কনভিনসিং বললে এটা আনফেয়ার হয়ে যেতে পারে, আপনারা কি এরকম কোনো রোবাস্ট শক্তিশালী মজবুত যুক্তি তত্ত্ব প্রমাণ শুনেছেন কিনা আমাদের আকবরুল আজম কাছ থেকে? শুধু বলবেন শুনেছি বা শুনি নাই। হ্যাঁ, মুফতি রুহুল আমিন সিরাজি, শুনেছেন? আমি আসলে খুবই হতাশ হয়েছি। আমি ইচ্ছা করেছিলাম যে ওনার কাছ থেকে এমন কিছু আর্গুমেন্ট পাবো যেটার মাধ্যমে আমরা পেয়েছেন কিনা, পেয়েছেন নাকি পান নাই? না, পাইনি। সরোয়ার ভাই, আপনি পেয়েছেন? জি না একদমই পাইনি। পান নাই। মুফতি তাহমিদ আনাস সাহেব, আপনি পেয়েছেন? জি না, আমিও পাইনি। আপনি পাননি। মাহবুব ভাই, আপনি পেয়েছেন? না, আমরা তো সবাই আসলে আমাকে জিজ্ঞেস করলে তো আমরা কেউ পাইনি। আচ্ছা, শান্ত ভাই আপনি পাননি, আতিকুর রহমান ভাই আপনিও পাননি। আচ্ছা, তাহলে কি এমন তথ্য প্রমাণ? সরি আসিফ ভাই, কি বলছেন? আমি পুরোটা শুনতে পারিনি, আমি জাস্ট মাত্র একটু শুনছি আর কি। তো ওটা তাহলে আপনার অপিনিয়নটা নিচ্ছে না এখানে। আচ্ছা, যেহেতু আমরা পাইনি, আমরা কি আরেকবার সুযোগ দেব আমাদের এই যে ভাইটা যুক্ত হয়েছেন আকবরুল আজিম, ওনাকে আমরা না হয় আরেকটু সময় দেব। এই যে 30 সেকেন্ডস তো আমরা আগে বলিনি, 5 মিনিট বলেছি। আপনি বা আরেকটু সময় নেন, আরেকটু সময় নিয়ে আপনার নিজের পজিশন, আপনি অপোজিশনকে ফলসিফাই করতে যে আপনি বলছেন সেটা আপনি করবেন, আপনার উপস্থাপনা সেটা করবেন, আমাদেরকে শুধু বলবেন না আমরা এরকম করলেই তো হয়ে যায়। আপনাকে আমরা এই সুযোগ দিচ্ছি, আপনার টাইমে আপনি আপনার অপোজিশনের যে আইডিওলজি আছে সেটাকে আপনি ফলসিফাই করেন বা না করেন, সেটা আপনার ইচ্ছা। যেভাবে আপনি মনে করেন যে ফলসিফাই করলে আপনার পজিশনকে সেটা সত্যায়ন করা যায় বা মজবুত করা যায় বা এটাকে এস্টাবলিশ করা যায়, আপনি সেটা করবেন। আপনাকে সেই সুযোগটা আমরা দিচ্ছি। আপনাকে আমার মনে হয়, যেহেতু আমাদের দর্শক শ্রোতারা সবাই এরকম বলছেন যে আপনাকে আবার একটা সুযোগ দিব, আপনাকে আবার একটা সুযোগ দিচ্ছি এখন ভাই আকবরুল আজম, আপনি নেন, সুযোগের সদ্ব্যবহার করুন এবং চুক্তি তথ্য প্রমাণ সহকারে আপনার অবস্থানকে আপনি এস্টাবলিশ করুন, যাতে মানুষ দেখে বুঝতে পারে যে নাস্তিকতার মধ্যে বা আপনাদের অবস্থান, যে অবস্থানে আপনি আছেন, অজ্ঞেয়বাদী, সংশয়বাদী, নাস্তিকতা, এই যে উইক নাস্তিকবাদ, দুর্বল নাস্তিকবাদ, শক্তিশালী নাস্তিকবাদ, উইক এথিজম, স্ট্রং এথিজম, সেটা যেই নাই হোক পাই, স্রষ্টার সপক্ষে যদি আপনার স্রষ্টার অস্তিত্বের উপরে আপনার সন্দেহ থেকে থাকে, সেটাই তো আপনার অবস্থান। আপনাকে সুযোগ দেব এখন, সেই অবস্থান সাপেক্ষে আপনার কিছু যুক্তি তথ্য প্রমাণ দিন, যাতে আমরা সেগুলো বিবেচনা করতে পারি। সোফার আপনি কোনো কিছু শেয়ার করেননি আমাদের সাথে, শুধু অপোজিশন সম্পর্কে কিছু বলেছেন। এখন আপনি সেই সুযোগটা আবার নেন ভাই, আবার আমাদের দর্শক শ্রোতা যারা আছেন, আমাদের বাংলাদেশে তো মানুষ দেখবে, তাই না? আপনাদের নাস্তিক যারা আছেন তারাও দেখবে, আস্তিক যারা আছেন তারাও দেখবে। এখন আপনার এই সুবর্ণ সুযোগটা আপনি সদ্ব্যবহার করে আমাদের কাছে এরকম কিছু উপস্থাপন করুন, যার মাধ্যমে মানুষ আসলে সত্যিকার ভাবে ক্রিটিক্যাল থিঙ্কিং করে বুঝতে পারবে আসলে তো আমাদের তো এই পজিশন নেওয়া উচিত হবে। দি ফ্লোর ইজ ইয়ার্স আকবরুল আজম ভাই, আপনাকে আবার সময় দিচ্ছি। ওকে, আপনি যেটা সেখানে করলেন সেটা হচ্ছে জনগণের মতামত নেওয়া, যুক্তি তথ্য প্রমাণ এবং আর্গুমেন্ট, এগুলো আসলে কোনো ব্যক্তির মতামতের উপরে নির্ভর করে না। আমার যদি কেউ পজিশন না বুঝতে পারে, সে সেটা নিয়ে রিসার্চ করতে পারে এবং বলতে পারে যে আমি যে পজিশনটা দিছি এবং একটা ইনফারেন্স রুলও দিছি, এখানে কোনো লজিক্যাল কন্ট্রাডিকশন আছে কিনা। আমি বলি ইনফারেন্স রুলটার নাম বলি, সেটা হচ্ছে ডিসজাংটিভ সিলোজিজম। এটা হচ্ছে যে আইদার পি ট্রু অর নট পি, আইদার পি ট্রু অর কিউ। এখানে পি আর কিউ দুইটা একই সাথে ট্রু হতে পারে না। যদি একটাকে ট্রু প্রমাণ করা যায় আর একটা অটোমেটিক্যালি ফলস হয়, একটা যদি ফলস প্রমাণ হয় আর একটা অটোমেটিক্যালি ট্রু হয়ে যায়। এইটাই আমি দেখাচ্ছিলাম যে আমার ওয়ার্ল্ড ভিউ হচ্ছে নট গড ওয়ার্ল্ড ভিউ, আর মনসুর ভাই আপনার ওয়ার্ল্ড ভিউ হচ্ছে গড ওয়ার্ল্ড ভিউ। আমি যদি দেখাতে পারি যে আপনার গড ওয়ার্ল্ড ভিউটা লজিক্যালি কনসিস্টেন্ট না, সেখানে প্রবলেম আছে এবং সেটা ফলস, সেটা যদি আমি প্রমাণ করতে পারি, আমার ওয়ার্ল্ড ভিউ অটোমেটিক্যালি ট্রু হয়ে যায়। এখন যদি ভাই এটা যদি না বুঝতে পারে কেউ,
এখন তাহলে আমার আর কিছু বলার নেই, আপনি আমাকে বিদায় দিতে পারেন। আর আমার যে লজিক্যাল আর্গুমেন্ট আছে এর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে যে ডিসজাংটিভ সিলোজিজমে কি সমস্যা আছে, সেটা যদি আতিকুর ভাই অথবা সাজ্জাদ ভাই যদি এটা বুঝাতে পারে, সেটাতেও হবে যে এখানে ডিসজাংটিভে কি সমস্যা আছে। থ্যাংক ইউ। আপনার শেষ হয়েছে? জি ভাই, শেষ। আচ্ছা, আপনাকে তো কেউ ইন্টারাপ্ট করেনি আপনার বক্তব্যের মধ্যে? হ্যাঁ, নিশ্চয়ই করেনি। আমি তো ছিলাম সেই একই প্ল্যাটফর্মে। আচ্ছা, দেখুন ভাই, আপনি এতক্ষণ যা বললেন, আবার আপনার সেকেন্ড অপরচুনিটি ছিল এখানে। আপনি কি আসলে কি নিজে কি মনে করেন এরকম কোন যুক্তি আপনার সপক্ষে উপস্থাপন করেছেন? না, আপনি তো শুধু ব্যাকগ্রাউন্ড কিছু ইনফরমেশন দিয়ে যাচ্ছেন আমাদেরকে, যে আমরা যদি এরকম করি তাহলে আমাদের এই যে আমাদের পজিশনটা শক্তিশালী মজবুত হয়ে যাবে, বাই ডিফল্ট সেটা ট্রু হয়ে যাবে। এটা তো ভাই আপনি ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিচ্ছেন। আমরা তো আপনার কাছ থেকে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন চাচ্ছিলাম না, আপনার কাছ থেকে চাচ্ছিলাম এরকম কিছু যুক্তিতত্ত্ব বা প্রমাণ যার মাধ্যমে আপনার পজিশনটা আপনি পুরোপুরি এস্টাবলিশ করবেন। আপনি শুধু এখানে বলে দেবেন একটা কমেন্টারি যে এরকম যদি হয়, ইফ দেন, এরকম করলে তো আপনার পজিশন এস্টাবলিশ হয় না। আপনার লাস্ট একটা সুযোগ আমরা কি দেবো ওনাকে? কি মনে করেন আপনারা? যেহেতু আমার মনে হয় আরেকটা দিয়ে দেখেন, আরেকটা দেবো, ওনাকে ওরা আর্গুমেন্ট দিতে বললে বেটার হয়। আপনাকে একটা লাস্ট একটা চান্স দেবো। এই আচ্ছা, লাস্ট মানসুর ভাই, অপরচুনিটিতে ছোট্ট একটা কথা, মানে আমি কি মানে এই উনি এতক্ষণ যে কথাটা বলছে এখানে কিন্তু ভুলভাল বলছে, এগুলো কি এখন ধরবো না পরে সেটা ধরবো? অন্য সময়, সেটা বললেই কিন্তু অন্যদিকে চলে যাবে। এটা আমরা পরে আসবো। এখন দেখুন ভাই, আমরা যেহেতু এখানে জানতে চাচ্ছি আপনার পক্ষ থেকে আপনার পজিশনের পক্ষে আপনি যুক্তি দেবেন। এটা যদি এমনও হয় যে আপনার পজিশন হচ্ছে এরকম, আপনার প্রতিপক্ষের পজিশনকে আপনি খণ্ডন করবেন, তাহলে অটোমেটিক্যালি আপনার পজিশন ট্রু হয়ে যাবে। এটা তো আপনি একটা প্রিন্সিপাল দাঁড় করাচ্ছেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনি তো সেটা করেননি এখনো। এই জন্য আপনাকে আমরা লাস্ট একটা অপরচুনিটি দেবো, সুযোগ দেবো। এটা হচ্ছে আপনার লাস্ট অপরচুনিটি, সেটা আপনি করুন। এখন আমরা শুনবো আপনার প্রতিপক্ষের পজিশনকে আপনি ভুল প্রমাণ করবেন, তাহলে আপনার পজিশনটা ট্রু হয়ে যাবে। তাহলে আমরা দেখি আপনি কিভাবে আপনার তাহলে আমরা দেখি এখন দেখি আপনি সময় নেন ভাই। আপনার কতক্ষণ লাগবে সময় এটা করতে? সময় লাগবে না ভাই, এটা তো ডায়ালেকটিক্যাল ভাবে দিব এবার। এই জন্য মনসুর ভাই, আমার জানা দরকার। আপনার টাইম শুরু হয়ে গেছে, আপনি কন্টিনিউ করুন। আচ্ছা, আপনি যদি আমার ইনফারেন্স রুলকে অ্যাকসেপ্ট করেন এবং যদি এই লজিকের আন্ডারে একটা ডিবেট হয়, তাহলে আমি যেমন আমার ওয়ার্ল্ড ভিউকে এক্সপ্রেস করছি, আমার ওয়ার্ল্ড ভিউ হচ্ছে নট গড ওয়ার্ল্ড ভিউ, তাহলে আপনাকেও এক্সপ্রেস করতে হবে আপনার ওয়ার্ল্ড ভিউ কি গড ওয়ার্ল্ড ভিউ কিনা। কারণ আপনার ওয়ার্ল্ড ভিউ যদি আমার মতো নট গড ওয়ার্ল্ড ভিউ হয়, তাহলে আসলে এই ডিবেটের কোনো মানে নাই। তো আপনাকে এটা এক্সপ্রেস করতে হবে আপনার ওয়ার্ল্ড ভিউ কি গড আছে কিনা। আমি এরপরে ডায়ালেকটিক্যাল ভাবে দিব। আমি অলরেডি ইনফারেন্স রুল দিছি, এখন আমি ডায়ালেকটিক্যাল ভাবে ডিবেট হবে। থ্যাংক ইউ ভাই। এই প্রমাণ করে ফেলেছেন আমাদের? না, আমি প্রমাণ করে, আমি বললাম না, আমার তো মানে দেখেন, আমি বলতেছি কি যে আমার যে গড যে ডাজন্ট এক্সিস্ট, এইটা প্রমাণ করার জন্য আমি সিস্টেম যেটা নিছি, যে ইনফারেন্স রুলস এর ডিসজাংটিভ সিলোজিজম, সেখানে বলতেছে আইদার পি ট্রু অর কিউ, দুইটা একসাথে ট্রু হতে পারে না। যদি আমি বলতেছি এবার যে আমার পিটা কি, আমার পি হচ্ছে নট গড, আর মনসুর ভাই আপনার পি তাহলে এটার অপোজিট হতে হবে, যেটাকে আমি জানতে চাচ্ছি যে গড ওয়ার্ল্ড ভিউ কিনা। কারণ এখানে এখন আপনি যদি আপনার ওয়ার্ল্ড ভিউটাই না বলেন, তাহলে ডিবেটটা শুরু করবো কি? এখানে তো আপনাকে একটা কনক্লুশন দিতে হবে। যে আমি শর্টকাট করে বলি, দেখেন, এবং আপনি বলছেন আপনার ওয়ার্ল্ড ভিউ প্রতিষ্ঠা করা যায় যদি আপনার প্রতিপক্ষের ওয়ার্ল্ড ভিউ কে নাকচ করতে পারেন, সেভাবে আপনি সেটাই করবেন। আপনার প্রতিপক্ষের ওয়ার্ল্ড ভিউ তো আমরা জানি কি, সেটা আপনার প্রতিপক্ষের ওয়ার্ল্ড ভিউ হচ্ছে গড এক্সিস্ট করে, সেখানে যে আপনি জানেন আপনার প্রতিপক্ষের ওয়ার্ল্ড ভিউ, সে এই প্যানেলে থাকুক না থাকুক, এটা বিবেচ্য না, কারণ এটা একটা ওয়ার্ল্ড ভিউ এক্সিস্ট করে যেখানে মানুষ স্রষ্টাতে বিশ্বাস করে বা স্রষ্টাতে নলেজ ক্লেম করে। এখন আপনার যেহেতু এই ওয়ার্ল্ড ভিউ তার বিপক্ষে, আপনি তাদের এই ওয়ার্ল্ড ভিউকে প্রমাণ করে দেখান। যে আমার যে নট গড ওয়ার্ল্ড ভিউটা, সেটা যখন আমি ধরেন আপনার সাথে ডিবেটে আছি, তখন শুধুমাত্র আপনার সাথেই ডিবেট হচ্ছে, তখন কিন্তু আমাদের এই আতিক ভাইয়ের সাথে হচ্ছে না, সারোয়ার ভাইয়ের সাথে হচ্ছে না। আমি এভরি কাইন্ড অফ গডকে রিজেক্ট করি, কিন্তু আমি এখন এভরি কাইন্ড অফ গডের ব্যক্তির সাথে কথা বলতেছি না, ডিবেটটা হচ্ছে আপনার আর আমার মধ্যে। তো আপনার ওয়ার্ল্ড ভিউকে যদি আমি ডিস্ট্রয় করতে পারি, তাহলে আমার ওয়ার্ল্ড ভিউটা এখানে ইস্টাবলিশ হচ্ছে। এখন ধরেন মনসুর ভাই, আপনি একজন মুসলিম হিসাবে যদি থাকেন, ঠিক আছে, এখন যদি ধরেন আমি একটা হাইপোথেটিক্যাল ওয়ার্ল্ড ভিউকে ডিস্ট্রয় করলাম, তাতে কিন্তু আপনার ওয়ার্ল্ড ভিউ ইনট্যাক্ট থাকলো। সেই জন্য আপনার ওয়ার্ল্ড ভিউটাকে আমার আরেকটা জিনিস জানতে হবে,
সেটা হচ্ছে যে আপনার ওয়ার্ল্ড ভিউ কি কোরআন যদি ফলস প্রমাণিত হয় তাতেও কি আর কোনো গড থাকা পসিবল কিনা? কারণ আমি বুঝায় বলতেছি কি জন্যে, এটা জানার দরকার হচ্ছে যে ধরেন একজন ব্যক্তি বিশ্বাস করে যে সুন্দরবনে 10টা বাঘ আছে, তখন তাকে আমাকে প্রমাণ করতে হবে যে সুন্দরবনে প্রতিটা বাঘই নাই। ধরেন বাঘের নামও আছে, বাঘের নাম ধরেন একটা হচ্ছে রহিম বাঘ, করিম বাঘ, ইয়া বাঘ, ওয়া বাঘ, এরকম বাঘ আছে। তখন আমাকে তাকে ধরে ধরে দেখাতে হবে যে এই জঙ্গলে আসলে কোনো বাঘ নাই, কারণ সে যে বলছে যে 10টা বাঘ আছে, সেই বাঘের একটারও কোনো অস্তিত্ব নাই। কিন্তু ধরেন এখন আমাকে একজন বলল, ধরেন আতিক ভাই বলল যে আতিক ভাই উনি যে বলতেছে যে সুন্দরবনে আসলে 10টা বাঘ আছে, সেই 10টা বাঘ নাই, আসলে সুন্দরবনে শুধুমাত্র একটা বাঘ আছে, শুধুমাত্র একটা। এবং সেই বাঘটার এরকম গোফ আছে, এরকম লেজ আছে, এরকম তার চামড়া আছে। এখন আমি যদি শুধুমাত্র এটা প্রমাণ করতে পারি যে আতিক ভাই যে বাঘটার কথা বলতেছে সেই বাঘটা সুন্দরবনে এক্সিস্ট করে না, তাহলে আমাকে আর কোনো বাঘ আছে কি না আছে এটা আমাকে প্রমাণ করতে হবে না, কারণ আতিক ভাইয়ের ক্লেম এইটা যে সুন্দরবনে শুধুমাত্র একটা বাঘ থাকা পসিবল। কিন্তু ধরেন এখন কোনো ব্যক্তি যদি আসে এবং বলে যে সুন্দরবনে একটা বাঘ ব্যতীত আরো বাঘ থাকা পসিবল, তখন দেখা যাচ্ছে যে আমাকে প্রতিটা বাঘকে ধরে ধরে নালিফাই করতে হবে। কিন্তু আমি এইটা শিওর হওয়ার জন্য আমি মনসুর ভাইকে জিজ্ঞাসা করতেছি, যদি কোরআন ফলসিফাইড হয়, আবারও বলতেছি যদি কোরআন ফলসিফাইড হয়, তাহলে মনসুর ভাইয়ের দৃষ্টিতে আর কোন স্রষ্টা থাকতে পারে কি না? যদি উত্তর হয় যে থাকতে পারে, তাহলে আমাকে আদার্স গড এবং অন্যান্য গডের কনসেপ্ট আছে সেগুলাকেও ডিস্ট্রয় করতে হবে, আমি সেগুলাকেও করব, সমস্যা নাই। কিন্তু যদি সে বলে যে না আর কোনো গড থাকতে পারে না, তাহলে শুধুমাত্র কোরআনকে ফলসিফাই করতে পারলেই মনসুর ভাইয়ের ওয়ার্ল্ডটা ডিস্ট্রয় হয়ে যায়, এবং মনসুর ভাইয়ের ওয়ার্ল্ড ডিস্ট্রয় হওয়ার সাথে সাথে আমার পজিশনটা অটোমেটিক্যালি ট্রু এবং জাস্টিফাইড হয়ে যায়। থ্যাংক ইউ। দেখেছেন সবাই আপনাদের ধৈর্যের পরীক্ষা কিভাবে চলছে? আপনার ধৈর্য আসলে সত্যিকার অর্থে আপনারা সংযমী হয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমাদের এই লাইভ থেকে আমরা কিন্তু সংযমের শিক্ষা এবং ধৈর্যের শিক্ষা নিচ্ছি, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। এখন আমরা এতক্ষণ শুনলাম যে উনি প্রতিপক্ষের ওয়ার্ল্ড ভিউ খণ্ডন করেছেন, কিন্তু কি দেখলাম, উনি আবার সেই ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন নিয়ে আসেন। এটা চতুর্থবারের মতো ওনাকে সুযোগ দেওয়া হয়েছিল। একজন মানুষ নিজেকে নাস্তিক হিসেবে দাবি করে নাস্তিক্যবাদ প্রচার করেন, এমন তাকে আমরা বারবার সুযোগ দেওয়ার পরেও কি দেখলাম, উনি তারপরেও কিন্তু কোনো একটা আর্গুমেন্ট, কোনো একটা যুক্তি, কোনো তথ্য, কোনো প্রমাণ তার নিজের সপক্ষে দাঁড় করাতে পারছেন না পারছেন নিজের সপক্ষে পজিটিভ কোনো ক্লেম এস্টাবলিশ করার জন্য, না পারছেন প্রতিপক্ষের যুক্তি খণ্ডন করার জন্য। উনি শুধুমাত্র এরকম বলেন, যদি আপনাকে করতে পারি এরকম খণ্ডন তাহলে আমি পাশ হয়ে যাব, যদি করি। আরে ভাই, আপনাকে প্রতিপক্ষের যুক্তি খণ্ডন করার জন্য তো আমি ওপেন লাইসেন্স দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আপনাকে আবার লাস্ট চান্স দিব নাকি আমরা আরেকবার চান্স দিব? মনসুর ভাই অনেক অনেক দুঃখিত, আর্গুমেন্টটা কোথায় আসলে? হ্যাঁ, এই জন্যই বলছি আর্গুমেন্টটা কোথায়, তো প্লাস উনি তো এখানে অনেক ভুলভাল বক্তব্য দিচ্ছেন, এগুলো খণ্ডন করতে যেগুলো পরে ভাই সমস্যা নেই, পেয়ে যেতে পারেন। হ্যাঁ, পেয়ে যেতে পারেন। দেখেন, উনি আমার জানতে চাচ্ছেন, আমি বলছি আমাদের এই পৃথিবীতে বিশ্বজগতে ব্রডলি স্পিকিং দুটি দল আছে। একটা দল হচ্ছে স্রষ্টার অস্তিত্বে তারা জ্ঞান রাখে বা জ্ঞান ক্লেম করে বা বিশ্বাস করে, এবং আরেকটা দল আছে স্রষ্টার অস্তিত্বকে তারা ডিনাই করে, নাকচ করে, যে স্রষ্টার অস্তিত্ব নেই, আছে এবং নেই, এটা দুটি দল। এখন এই স্রষ্টার স্বরূপটা কি? এই স্রষ্টা কি দয়াময়, প্রজ্ঞাময়? এটা কোনো বিবেচনা, শুধুমাত্র প্রশ্ন এসেছে অস্তিত্বের উপরে। দেখেন ভাই, আপনারা যদি এরকম নাস্তিক হয়ে থাকেন তাহলে বুঝবেন এখানে অস্তিত্বের ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা জিনিস সে এক্সিস্ট করে কিনা, অস্তিত্বে আছে কিনা, এটাই। এখন সে তার অস্তিত্বে থাকার মধ্যে কোন পজিশনে, কোন ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টি নিয়ে, কোন সিফাত নিয়ে, কোন এই যে আমরা কি বলি গুণাগুণ নিয়ে এক্সিস্ট করে, এটা প্রশ্ন হচ্ছে না এখানে। প্রশ্ন হচ্ছে সে আসলে এক্সিস্ট করে কিনা। এই যে আমার একটা কলম হাতে আছে, এই কলমটা কালো না লাল নাকি লম্বা নাকি ছোট, এটা প্রশ্ন না, কলমের এক্সিস্টেন্সটা। আমরা যদি বলি এটা একটা এক্সিস্টেন্স জিনিস, যেটা এক্সিস্ট করে, অস্তিত্বে আছে, সেটাই এখানে আমাদের আলোচনার বিষয়। আপনাকে আমরা এত সহজ করে দিলাম যে শুধুমাত্র স্রষ্টা এক্সিস্ট করেন কিনা সেটা নিয়ে আপনি আলোচনা করুন আমাদের সাথে। যদি দেখাতে পারেন যে স্রষ্টা এক্সিস্ট করেন না, ভালো কথা। আপনার সপক্ষে এরকম যদি যুক্তিতত্ত্ব প্রমাণ থেকে থাকে, তাহলে তো আমাদের দর্শক শ্রোতা যারা আছে, পরবর্তী যারা দেখবে, তারা তো আসলেই সত্যিকার অর্থে একটা
কল্যাণ আপনি করে যাবেন এখানে তাদের জন্য। এটা যদি না করতে পারেন, এতক্ষণ পর্যন্ত সেটা পারছেন না, আপনার প্রতিপক্ষের যুক্তি যদি তত্ত্ব প্রমাণ যদি খণ্ডন করতে পারেন, তাহলে তো প্রমাণ আপনার সপক্ষে, যেহেতু যেটা বাইনারি পজিশন, আমি এগ্রি করছি এখানে, আমি পার্সোনালি এগ্রি করছি, আমি আমার পক্ষে বিপক্ষে অনেকের মতানৈক্য থাকতে পারে, আমি বলছি এখানে স্রষ্টার অস্তিত্বের বিপক্ষে যদি আপনি সেটা প্রমাণ অবস্থান থেকে স্রষ্টার বিপক্ষের যে অবস্থানটা আছে, যে যারা বিশ্বাস করে স্রষ্টা আছেন তাদের পজিশনকে যদি আপনি খণ্ডন করেন, আমি এগ্রি করি আপনার পজিশনটা সঠিক হয়ে যায় এখানে, কারণ এটা বাইনারি পজিশন। আপনি তো সেটাও এখনো করেননি, আপনাকে 4 বার সময় দেওয়া হয়েছে, তারপরে আপনি করতে পারছেন না। আমাদের প্যানেলিস্ট আচ্ছা মনসুর ভাই, আরো ধৈর্য রাখুন ভাই, এবং দর্শক শ্রোতারাও ধৈর্য সহকারে অপেক্ষা করছেন সেই যুক্তি তত্ত্ব প্রমাণ কখন আসবে, একটা আদৌ আসবে কিনা এ নিয়ে কিন্তু তারা তারা সব সংশয়বাদী হয়ে গেছেন, সন্দিহান হয়ে গেছেন। আপনার এমনকি আপনি আদৌ সক্ষম কিনা এ নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। আমার মনে হয় আপনি, যেহেতু আপনার কাছে এমন কিছু নেই, আপনি সম্পূর্ণ ব্যর্থ হবেন, এর কারণে আপনি শুধুমাত্র অযথা সময় নষ্ট করছেন। 4 বার আপনাকে সুযোগ দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু আপনি সুযোগের সদ্ব্যবহার করেননি, সময় অপচয় করছেন, মানুষের নষ্ট করছেন। হ্যাঁ, আপনাকে কি আরেকবার সুযোগ দেব? আপনি কি মনে করেন আকবরুল আজম, আপনাকে আমরা সুযোগ দেব? ভাই ডিবেটটা প্রসিড করার জন্য তো আপনার অ্যানসারটা আমার দরকার ছিল, যে অ্যানসারটা আপনি দেননি। মনসুর ভাই, আপনি একটু এটা ক্লিয়ার করে বলেন ওনাকে, মানে উনি বারবার গুলাই ফেলতেছে, উনি মনে করতেছে যে সেই মানে কি বলে লোকাল অ্যাথিস্টদের মতো, যে উনি শুধুমাত্র কোরআনকে মানে কোরআনের কিছু ভুল দেখাবে এবং দেয়ারফর আল্লাহ আসলে নাই। সো আমরা তো এটা নিয়ে কথা বলতেছি না। আপনি যে ব্রডলি বলতেছেন থিজম এবং অ্যাথিজম নিয়ে, এটা ওনাকে বোঝা লাগবে যে আমরা থিজম আর অ্যাথিজম নিয়ে টপিকে কথা বলতেছি, পার্সোনালি কোনো রিলিজিয়াস গড নিয়ে তো এখানে আলাপ আসতেছে না। এখন তো এটা নিয়ে আলাপ আসবে না। আগে যদি গড প্রমাণ হয় যে হ্যাঁ একজন ক্লাসিক্যাল থিজমের ইউনিটেরিয়ান গড এক্সিস্ট করে, এরপর অন্য কোন আলাপে আমরা যাইতে পারি। ওইটা আগে শেষ করেন। এটা হচ্ছে ব্রডলি যেটা মনসুর ভাই বলতেছে, যে বাইনারি পজিশন, যে গড আসলে এক্সিস্ট করে নাকি করে না, আসলে ইসলামিক গড কিনা, শিখিজমের কোনো গড কিনা, এই জিনিসগুলো এখানে আসবে না, আসার কথা না লজিক্যালি। সো আপনি ওই ব্রডার সেন্সে আলাপ করেন। আপনি কোরআনকে ভুল প্রমাণ করলে আসলে এটা হয়ে যায়, ওইটা হয়ে যায়, বাইবেলকে ভুল প্রমাণ করলে কি স্রষ্টার অস্তিত্ব নাকচ হয়ে যাবে? সেটাই উনি বুঝতেছেন, উনি ভাবতেছে যে আমরা আকবরুল আজম, আপনি কি আরেকবার সুযোগ নেবেন? দেখেন ভাই, আপনি তো আমি তো আপনার সাথে কথা বলতে চাইছিলাম, তো আপনার কথা কি? হ্যাঁ, আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি আরেকবার সুযোগ নেবেন? আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মনসুর ভাই, আপনার আর আমার মধ্যে যখন ডিবেট হইতেছে, আরে ভাই আবার আপনি ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন আমি চাচ্ছি না। ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন না ভাই, আমি দুঃখিত, আপনাকে আমি এরকম এই সময় অপচয় করার জন্য আমি এখানে যুক্ত করি না ভাই। আমাদের ব্যাকস্টেজে অনেক ভাইয়েরা আছেন, হয়তো তাদের সঙ্গে আমাদের কিছু ইন্টেলেকচুয়াল কিছু আলোচনা হতে পারে। আপনার সঙ্গে এখন পর্যন্ত কোনো ইন্টেলেকচুয়াল আলোচনা হচ্ছেই না। আপনাকে আবার বলছি, দেখুন, আপনি আপনার দৃষ্টিতে কি কোরআন ফলসিফাই হওয়ার পর কি আপনি আমার কথা বলছেন কেন ভাই? আপনি আমার কথা কেন বলছেন ভাই? আপনাকে সুযোগ দেব ভাই, আপনারা থাকেন। শুনুন, আমি বলছি ভাই, আমার একটা কথা আছে। উনি কি চলে গেছেন? জি, উনি চলে গেছেন। আচ্ছা ভাই, ধৈর্যের পরীক্ষা নিলেন ভাই। আমি তো ভাই সবকিছু রেডি করে রাখছি ধরার জন্য, কতগুলো মিথ্যা কথা, কতগুলো ভুল কথা বলছেন ভাই। আচ্ছা, আমি কোনো ফিলোসফির স্টুডেন্টও না, বা ফিলোসফি সম্পর্কে অত জানিও না, কিন্তু তারপরে উনি যে উদাহরণ দিলেন যে একটা বনে 10টা বাঘ আছে, করিম বাঘ, রহিম বাঘ, এরকম, উনি বলতেছে সবগুলারে ডিসপ্রুভ করার জন্য নাকি সবগুলা ধৈরা আইনা ডিসপ্রুভ করা লাগবে। ভাই, বাগানটা খালি সেটা দেখা দিলেই তো হয়, বনটা খালি সেটা দেখা দিলে তো হয়, যে বনটা খালি এটা যদি প্রমাণ হয়, তাহলেই তো উনি বলতেছে যে সবগুলাকে নাকি ওনার ধৈরা ডিসপ্রুভ করতে হবে। আজীব ব্যাপার। হ্যাঁ, ভাই, শান্ত ভাই বলেন। ভাই, সে তো এখানে যে সিলোজিজমের কথা বলছে, এটাই তো ভুল। আমি তো সিলোজিজম বাইরে করে যে ছবি অ্যাড করেছি, এটা আর এখন অ্যাড করে না, এটা তো শিখে যাবে। অন্য কোনো লাইভে আবার যখন এটা দিবে তখন এটা ধরবো। তাহলে উনি নিজে স্বীকার করছেন যে উনার পজিশনের সপক্ষে উনার কাছে কোনো কিছু নেই, না আছে যুক্তি, না আছে তথ্য, না আছে প্রমাণ, না আছে প্রতিপক্ষের যুক্তিকে, প্রমাণকে, তথ্যকে খণ্ডন করার কোনো ক্ষমতা। তাহলে দেখে আমরা কি দেখলাম? এখন প্রতিনিয়ত নাস্তিকদের একটা ব্যর্থতা পরিচয় আমরা পাচ্ছি। তাহলে আপনারা যারা দর্শক শ্রোতা আছেন, আপনারা দেখছেন, খুব মনোযোগী সহকারে এই বাস্তবায়নটা দেখতে পাচ্ছেন। আপনারা নিশ্চয়ই এখন বুঝতে পারছেন নাস্তিকতা যে আসলে একটা প্রতারণা মাত্র। আপনারা যে কিভাবে প্রতারিত হয়েছেন, আপনাদের
যারা আপনারা হয়তো কেউ এখন নাস্তিকবাদী আচরণ অনুসরণ করছেন, হ্যাঁ, তাহলে আপনারা এখানে বাস্তবিকভাবে সেটা প্রমাণ দেখলেন যে নাস্তিকরা নিজের অবস্থানকে কখনো প্রমাণ করতে পারে না, বরং প্রতিপক্ষের অবস্থানকেও সেটা খণ্ডন করতে পারে না সুযোগ দেওয়ার পরেও। আপনাদের আর কি প্রয়োজন আছে ভাই? আপনারা যদি মনে করেন এইসব নাস্তিকরা আসলে কিছু জানে না, তাহলে আপনারা বড় বড় নাস্তিকদের নক করেন, হ্যাঁ, তাদেরকে গিয়ে ধরবেন এবং বলবেন যে আমাদের যে নাস্তিকরা আমরা প্রতিনিয়ত যাদের কাছ থেকে শুনছি শিখছি নাস্তিকতা, তারা তো নাস্তিকতার অবস্থানকে প্রমাণ করতে পারছেন না এবং আস্তিকদের পজিশনকে খণ্ডন করতে পারছেন না। আমাদেরকে আরো বড় বড় নাস্তিকদের নাম দেন, নাম বলেন, নিয়ে আসেন, তাদের কাছ থেকে আমরা কিছু শিখবো এবং দাওয়া ওয়াইজে তাদেরকে পাঠান, ওপেন স্টেজে, ইনসাইড জোনে, এই যে দাওয়া হেভেন, ওখানে তাদেরকে পাঠান। কারণ মানুষ এই নাস্তিকতার উপরে সংশয়বাদী হয়ে গেছে, পুরোপুরি ইমান হারিয়ে ফেলছে যে নাস্তিকবাদ আসলে কোন একটা মতামত হতে পারে না। নাস্তিকবাদের উপরে মানুষের ইমান চলে গেছে, এমন একটা দুর্বল একটা পজিশন নাস্তিকবাদ, যে মানুষ কিন্তু আবার আস্তিক হয়ে যাচ্ছে। এখন আপনাদের উপরে একটা মৌলিক নৈতিক দায়িত্ব হয়ে গেছে যে আপনারা বড় বড় যারা নাস্তিক আছেন, দেশে নাস্তিক হতে পাওয়া যাচ্ছে না, আরে সমস্যা নেই, ইন্টারন্যাশনাল নাস্তিকদের নিয়ে আসেন, যাদের সঙ্গে আমাদের প্রতিনিয়ত কথা আলোচনা হয়। এই তো রবিবারে আমাদের আলোচনা হবে, হয়ে যাবে। আবার একটা কথা বলতে পারি, আপনারা যারা দেখেননি, হামজা জোরসিসের আলোচনা দেখে নেবেন, প্রফেসর লরেন্স ক্রাউসের একটা আলোচনা হয়েছিল ইসলামের উপরে, হ্যাঁ, ওইটা আপনি দেখে নিয়েন, তাহলে বুঝতে পারবেন নাস্তিকবাদের যে কতটুকু তাদের যে যুক্তি বা তথ্য প্রমাণ সবল শক্তিশালী কিনা। কিন্তু যদি দেখতে পারেন যে আসলে ওয়ার্ল্ডের মধ্যে এমন কেউ নেই, এমন কোনো নাস্তিক এখনো পাওয়া যাচ্ছে না যারা তাদের পজিশনকে শক্তিশালী হিসেবে প্রমাণ করতে পারছেন, বরং তারা ব্যর্থ হচ্ছেন। আস্তিকতার দিকে স্রষ্টা যে আছেন তার উপরে তারা ব্যর্থ হচ্ছেন, তাহলে আপনারা কেন, কোন যুক্তিতে আপনারা নাস্তিক হচ্ছেন?